সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজার সশস্ত্র প্রতিরোধের ভবিষ্যৎ নিয়ে আজ যে আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তার মূল ভিত্তি হল একদিকে চলমান গণহত্যা ও দখলের বাস্তবতা, অন্যদিকে অঞ্চল জুড়ে পরিবর্তনশীল রাজনৈতিক ও সামরিক সমীকরণ। গাজায় প্রতিরোধী গোষ্ঠীগুলোর ওপর যুদ্ধবিরতির নামে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র রিকনস্ট্রাকশন বা পুনর্গঠনের শর্ত হিসেবে সশস্ত্র কাঠামো ভেঙে ফেলার ধারণাটি সামনে তুলে ধরছে। কিন্তু গাজার অভ্যন্তরীণ বাস্তবতা, ফিলিস্তিনি রাজনীতির দীর্ঘ ইতিহাস এবং দখলদার ইসরায়েলি রাষ্ট্রের চরিত্র বোঝা ছাড়া প্রতিরোধের ভবিষ্যৎকে মূল্যায়ন করা প্রায় অসম্ভব। কারণ প্রতিরোধ কেবল সামরিক শক্তির বিষয় নয়, এটি গাজার মানুষের নিরাপত্তা, রাজনৈতিক মর্যাদা, জাতিগত অস্তিত্ব এবং স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। শান্তি পরিকল্পনার নামে বহুবিধ ষড়যন্ত্র ও গাজায় প্রতিরোধ আন্দোলনগুলোর ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। গত কয়েক বছরের ব্যাপক ধ্বংসযজ্ঞ, বিশেষ করে গত 2 বছরের জেনোসাইডাল হামলা প্রতিরোধের চরিত্রে যেমন পরিবর্তন এনেছে, তেমনি আন্তর্জাতিক বাস্তবতাকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। যুদ্ধবিরতির প্রতিটি ধাপ প্রতিরোধের সামনে নতুন ধরনের দ্বন্দ্ব এবং চ্যালেঞ্জ হাজির করছে। একদিকে আন্তর্জাতিক শক্তিগুলোর চাপ, সশস্ত্র কাঠামো ভেঙে ফেলা, সীমান্ত নিয়ন্ত্রণ, বিদেশি পর্যবেক্ষক এবং রিকনস্ট্রাকশনের বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তা। অন্যদিকে গাজার ভেতরের কঠিন মানবিক বাস্তবতা প্রতিরোধকে সময় ব্যবস্থাপনার কৌশল গ্রহণে বাধ্য করেছে। প্রতিরোধ আন্দোলনগুলো বুঝে গেছে, সশস্ত্র শক্তি সম্পূর্ণভাবে হস্তান্তর করলে ইসরায়েল শান্ত হবে না, বরং নতুন শর্ত, নতুন দখলনীতি, এমনকি গাজার জনগণের জোরপূর্বক স্থানান্তর বা ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো আরও কঠোর পদক্ষেপ দেখাতে পারে। ফলে তাদের সামনে কোনো বিকল্প নেই, শুধু অস্ত্র রাখা নয়, বরং অস্ত্রের রাজনৈতিক মূল্য ও কৌশলগত গুরুত্ব পুনঃসংজ্ঞায়িত করা। গাজায় সশস্ত্র সংগঠনগুলোর অস্ত্র ভাণ্ডারের বেশিরভাগই স্থানীয়ভাবে তৈরি এবং সেগুলো বহু বছর ধরে ভূগর্ভস্থ কারখানা, টানেল এবং গোপন স্থাপনায় রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এসব প্রযুক্তি খুব উন্নত না হলেও কার্যকর এবং গাজায় ঘনবসতিপূর্ণ পরিবেশে এগুলোর সামরিক মূল্য অনেক বেশি। গত 2 বছরের সংঘাতে ওই অস্ত্রের একটি বড় অংশ ব্যবহার হয়েছে, কিছু অংশ ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এগুলো পুনর্গঠন করতে যে সক্ষমতা প্রয়োজন তা প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে এখনও বিদ্যমান। দখলদার রাষ্ট্র এসব অস্ত্রের হুমকি বাড়িয়ে দেখায় আন্তর্জাতিক চাপ বজায় রাখার জন্য এবং আলোচনার প্রতিটি ধাপকে সংকটময় করে তোলার জন্য। বিশেষ করে যুক্তরাষ্ট্র যে ফেজ 2 রিকনস্ট্রাকশন পরিকল্পনার কথা বলছে, সেটা আসলে একটি বৃহত্তর নিরাপত্তা কাঠামো, যার লক্ষ্য প্রতিরোধ আন্দোলনগুলোকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা এবং গাজাকে সামরিকভাবে নিরস্ত্র অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করা। কিন্তু বাস্তবতা হলো, দখলদারিত্ব চলমান থাকা অবস্থায় কোনো নিরস্ত্রীকরণ কার্যকর হতে পারে না এবং ইসরায়েল রাষ্ট্র কখনোই ফিলিস্তিনিদের উপর সামরিক আধিপত্য বিসর্জন দিতে প্রস্তুত নয়। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক আংশিক যুদ্ধবিরতি প্রতিরোধের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। যুদ্ধবিরতিকে আন্তর্জাতিক মহল মানবিক উদ্যোগ হিসেবে দেখালেও প্রতিরোধ গোষ্ঠীগুলো ভালো করেই জানে এগুলোর প্রতিটি ধাপই ইসরায়েলের রাজনৈতিক স্বার্থ দ্বারা চালিত। বেঞ্জামিন নেতানিয়াহুর অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, তার ডানপন্থী কট্টরপন্থী অংশীদারদের চাপ এবং যুদ্ধের মাধ্যমে রাজনৈতিক বেঁচে থাকার কৌশল যুদ্ধবিরতির প্রতিটি আলোচনাকে সংকটময় করে তুলেছে। ফলে প্রতিরোধ এমন কৌশল নিয়েছে যাতে নেতানিয়াহুকে নতুন করে হামলা শুরু করার সুযোগ দেওয়া না হয়। এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল দ্রুত বন্দী ও মৃতদেহ বিনিময় প্রক্রিয়া সম্পন্ন করা। প্রতিরোধ বহু বছর ধরে এই ক্যাপটিভ কার্ডকে সবচেয়ে শক্তিশালী কৌশলগত হাতিয়ার হিসেবে বিবেচনা করেছে, কিন্তু যুদ্ধবিরতির সুযোগ দীর্ঘায়িত করতে তারা এই হাতিয়ার দ্রুত ব্যবহার করেছে, যাতে ইসরায়েলের নেতৃত্ব যুদ্ধবিরতি ভাঙার অজুহাত খুঁজে না পায়। এর মধ্যেই গাজার মানুষের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচণ্ড মানবিক সংকট, ঘরবাড়ি ধ্বংস, খাদ্য ও চিকিৎসা সংকট, অর্থনৈতিক বিপর্যয়, এসব পরিস্থিতি সাধারণ মানুষের ওপর অবর্ণনীয় চাপ সৃষ্টি করছে। তবুও জরিপ বা জনমত বিশ্লেষণ বলছে, বিপুল সংখ্যক ফিলিস্তিনি এখনও সশস্ত্র প্রতিরোধকে সমর্থন করেন, কারণ তারা মনে করেন দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক সমাধান সম্ভব নয়।
বিশেষ করে গত 2 বছরের ভয়াবহ হামলা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে ইসরায়েলের সঙ্গে একতরফা শান্তি বা নিরস্ত্রীকরণ কোনো বাস্তব নিরাপত্তা আনতে পারে না। তবে অনেকে মনে করেন প্রতিরোধের অস্তিত্ব থাকা জরুরি হলেও গাজার সাধারণ মানুষের উপর আরোপিত মূল্য কমাতে হবে, অর্থাৎ প্রতিরোধকে এমন পথ খুঁজে নিতে হবে যাতে সামরিক সক্ষমতা বজায় থাকে কিন্তু মানবিক দুর্ভোগ কমে যায়। এই বাস্তবতায় 3টি ভবিষ্যৎ দৃশ্যপট সামনে আসে। প্রথমটি হল ধীরে ধীরে নিরস্ত্রীকরণ, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায়, কিন্তু ফিলিস্তিনি রাজনৈতিক আন্দোলনের ইতিহাস বলে দখলদারিত্ব, বাস্তুহারা জনগোষ্ঠীর অবস্থা এবং জেরুজালেম শরণার্থী সীমান্ত রাষ্ট্র স্বীকৃতির মতো মূল রাজনৈতিক ইস্যুগুলো সমাধান ছাড়া কোনো নিরস্ত্রীকরণ সম্ভব নয়। প্রতিরোধ গোষ্ঠীগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের নিরাপত্তা বিনিময় রিকনস্ট্রাকশন মডেল তারা কখনোই গ্রহণ করবে না। দখলদার রাষ্ট্র অতীতে বহুবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, ফলে তারা বিশ্বাস করে অস্ত্র ছাড়া গেলে রাজনৈতিক প্রক্রিয়া আরও একতরফা হয়ে যাবে এবং গাজার জনগণ আরও বেশি ঝুঁকির মুখে পড়বে। দ্বিতীয় সম্ভাবনা হল অস্ত্রকে একটি সম্মিলিত রাজনৈতিক কাঠামোর অধীনে নিয়ে আসা, অর্থাৎ প্রতিরোধ গোষ্ঠীগুলোকে একটি একীভূত ফিলিস্তিনি নিরাপত্তা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা। এই ধারণাটি আপাত দৃষ্টিতে আকর্ষণীয় হলেও বাস্তবে জটিল। ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস সংকট, পশ্চিম তীর গাজার সম্পর্ক, আন্তর্জাতিক শক্তির চাপ এবং দখলদার রাষ্ট্রের বিরোধিতা সব মিলিয়ে এমন একটি কাঠামো বাস্তবায়ন করা কঠিন। লেবাননেও একই ধরনের চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু রাজনৈতিক বিভাজন ও আঞ্চলিক চাপের কারণে এগুলো স্থায়ী হতে পারেনি। ফলে গাজায় এই মডেল কার্যকর হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত দৃশ্যপট হল প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র বজায় রাখা, তবে কৌশলগতভাবে অভিযোজিত হওয়া। ভূগর্ভস্থ কাঠামো, বিকেন্দ্রীভূত কমান্ড চেইন, প্রযুক্তিগত দক্ষতা, স্থানীয়ভাবে উৎপাদিত গোলাবারুদ এসবই গাজার প্রতিরোধকে দীর্ঘমেয়াদে বেঁচে থাকার শক্তি দিয়েছে। সাম্প্রতিক গণহত্যা তাদের বাধ্য করেছে নতুন কৌশল গ্রহণ করতে। ছোট ইউনিটে বিভক্ত হওয়া, দ্রুত আঘাত ও সরে যাওয়ার কৌশল, প্রযুক্তি নির্ভর অস্ত্র তৈরি এবং সীমান্তের নতুন নিরাপত্তা বাস্তবতায় অভিযোজিত হওয়া। এই মডেল প্রতিরোধকে অস্ত্র ধরে রাখতে দেয়, আবার মানবিক সংকট বিবেচনায় আক্রমণাত্মক কর্মকাণ্ড সীমাবদ্ধ করতে সাহায্য করে। গাজার ভেতরে প্রতিরোধের সামাজিক ভিত্তি শক্তিশালী হওয়ায় এই পথটাই সবচেয়ে সম্ভাব্য। এর বাইরে আরও কিছু দীর্ঘমেয়াদী প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার কাঠামোর ভূমিকা কি হবে? ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন কোথায় দাঁড়াবে? আঞ্চলিক শক্তিগুলো মিশর, কাতার, ইরান, তুরস্ক কিভাবে প্রতিরোধের ভবিষ্যৎকে প্রভাবিত করবে? যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের নীতির বাইরে এসে একটি বাস্তবসম্মত দ্বিরাষ্ট্র সমাধানের দিকে অগ্রসর হবে? এসব প্রশ্নের উত্তর নির্ধারণ করবে প্রতিরোধ কতটা টিকে থাকবে এবং কোন পথে বিকশিত হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজায় সশস্ত্র প্রতিরোধের অস্তিত্ব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি শতবর্ষব্যাপী দখল ও অধিকার গ্রহণের প্রতিক্রিয়া। যখনই দখলের প্রকৃতি আরও নির্মম হয়েছে, প্রতিরোধও আরও দৃঢ় হয়েছে। এমনকি যদি নিরস্ত্রীকরণ চাপিয়ে দেয়া হয়, ইতিহাস বলে নতুন প্রজন্ম আবার প্রতিরোধ গড়ে তুলবে। কারণ মূল সংকট অস্ত্র নয়, মূল সংকট হল দখলদারিত্ব। দখল চলমান থাকলে প্রতিরোধ তার রূপ বদলাবে, কিন্তু অস্তিত্ব হারাবে না। অতএব বর্তমান পরিস্থিতিতে গাজার প্রতিরোধ শক্তিগুলো একটি অত্যন্ত সূক্ষ্ম ও জটিল ভারসাম্যে দাঁড়িয়ে আছে। যুদ্ধবিরতি তাদের জন্য স্থায়ী শান্তি নয়, এটি একটি সাময়িক রাজনৈতিক অবকাশ, যেখানে প্রতিরোধের অস্তিত্বকে সীমিত করার জন্য আন্তর্জাতিক শক্তিগুলো নানা ধরনের চাপ প্রয়োগ করছে। কিন্তু একই সময়ে মাটির বাস্তবতা প্রতিরোধকে তাদের অস্ত্র কৌশল পুনর্বিন্যাস করতে বাধ্য করছে। গাজার মানুষ এখনও মনে করে রাজনৈতিক সমাধান আসতে পারে, কিন্তু এর জন্য স্বাধীনতার নিশ্চয়তা দরকার। আর সেই নিশ্চয়তা দেখা না পর্যন্ত সশস্ত্র সক্ষমতা গাজার রাজনৈতিক সমীকরণের অংশ হয়ে থাকবে। আন্তর্জাতিক শক্তিগুলো যতই চেষ্টা করুক, দখলদার রাষ্ট্র যতই চাপ দিক, গাজার মানুষের অস্তিত্ব, ভূমি, ইতিহাস ও ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম আগের মতোই চলবে, হয় রাজনৈতিকভাবে নয় সামরিকভাবে, অথবা উভয় পথেই। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।